ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ডব্লিউবিসিএস 2022 মেন্স ইন্ডিয়ান পলিটি কোশ্চেন পেপারগুলো দেখে নেব। সব থেকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি উইচ কমিটি রেকমেন্ডেড দ্য 27% রিজার্ভেশন অফ দ্য ওবিসিজ ইন গভর্নমেন্ট জব ইন 1991। এটা খুবই জ্বলন্ত একটা ইস্যু ছিল এক সময় 1991-তে। এই রেকমেন্ডেশন করা হয়েছিল বিপি মন্ডল কমিটি। অ্যান্ড এই কমিটি রিপোর্ট কে ইমপ্লিমেন্ট করেছিল? ওনারও নাম ছিল ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং প্রাইম মিনিস্টার ছিলেন, উনি এটা ইমপ্লিমেন্ট করেছিলেন। কমিটি নাম ছিল বিপি মন্ডল কমিটি, ফেমাসলি এটা বলা হয় মন্ডল কমিটি আমরা জানি, বা মন্ডল আয়োগ। নেক্সট কোশ্চেন, ডাইরেক্টিভস অফ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, ডিপিএসপিতে এটা আছে। ডিপিএসপিতে কোন আর্টিকেলতে এটা মেনশন করা হয়েছে? আর্টিকেল 50 অফ দ্য কনস্টিটিউশন। রাইট আগেনস্ট ডাবল জিওপার্ডি, ডাবল জিওপার্ডি কাকে বলা হয়? ডাবল জিওপার্ডি বলা হয় কি কোনো ব্যক্তিকে সেম ক্রাইম জন্য দুইবার পানিশমেন্ট দেওয়া যাবে না। এই রাইট অ্যাগেন্স্ট ডাবল জিওপার্ডি, এই প্রিন্সিপালটা আমাদের কনস্টিটিউশনতে কত নম্বর আর্টিকেলতে আছে? তাহলে এইটা আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 20 সাব ক্লজ 2-তে মেনশন করা আছে। which is the current sequence in the preamble of the constitution of India? প্রিয়াম্বলতে যদি দেখি তাহলে কারেন্ট সিকোয়েন্স কি আছে? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই সিকোয়েন্সটাই ফলো করা হয়েছে। এটা বারবার বলা হয় স্টুডেন্টগুলোকে এরকম মনে রাখার জন্য। দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিট সম্পর্কে এখানে জিজ্ঞেস করা হচ্ছে কি ইস্যুড বাই দ্য কোর্ট টু কোয়াশ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ পারসন টু পাবলিক অফিস। কোনো পাবলিক অফিসতে কোন রিট ইস্যু করা হয়? এইখানে যে ইস্যু করা হয় যে রিটস, দ্যাট ইজ কল্ড কিও ভ্যারেন্টো। তাহলে কিও ভ্যারেন্টো ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 6-তে চলে আসছি আমরা কি রিজার্ভেশন ইন প্রমোশন। রিজার্ভেশন শুধু জিজ্ঞেস করা হচ্ছে না, এখানে জিজ্ঞেস করা হচ্ছে রিজার্ভেশন ইন প্রমোশন in favor of scheduled castes and scheduled tribes are dealt under। রিজার্ভেশন আমরা জানি কি আর্টিকেল 16-তে আছে, বাট কত নম্বর এখানে আর্টিকেলতে জিজ্ঞেস করা হচ্ছে? এক্স্যাক্টলি আর্টিকেল যে আছে দ্যাট ইজ কল্ড আর্টিকেল 16 সাব ক্লজ 4A। খুব ভালো করে মাইনুটলি স্টাডি করতে হয়। বারবার আমি স্টুডেন্টগুলোকে সাজেস্ট করি যে ফান্ডামেন্টাল রাইটতে ইভেন সাব আর্টিকেলসগুলোকে আপনাকে ভালো করে দেখতে হবে। তারপর এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর এটা খুব স্বাভাবিক কোশ্চেন আছে কি প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে কনসাল্ট করতে পারেন, এই পাওয়ারটা কত নম্বর আর্টিকেলতে দেওয়া হচ্ছে? এইটা আর্টিকেল 143-তে আছে। এইটা সুপ্রিম কোর্ট চ্যাপ্টারতেও ইম্পর্টেন্ট আছে, প্রেসিডেন্ট চ্যাপ্টারতেও এটা ইম্পর্টেন্ট আছে। পরে কোশ্চেনতে জিজ্ঞেস করা হচ্ছে কি আমরা জানি কি তিনটা শিডিউল আছে, তিনটা লিস্ট আছে। একটা লিস্ট 1, 2, 3 বা যাকে আমরা বলি ইউনিয়ন লিস্ট বলি, স্টেট লিস্ট বলা হয়, অ্যান্ড কনকারেন্ট লিস্ট বলা হয়। এখানে কোশ্চেন বলা হচ্ছে কি ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট পরেও যদি কোনো ম্যাটার আছে যাকে বলা হয় রেসিডুয়াল ম্যাটার বলা হয়, এই রেসিডুয়াল টপিক উপর কে ল তৈরি করতে পারে? তাহলে রেসিডুয়াল ম্যাটার উপর যে ল তৈরি করা যে পাওয়ার দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র পার্লিয়ামেন্টকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনতে। নেক্সট কোশ্চেন আছে কি উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? কোনটা বেসিক স্ট্রাকচার নেই? তাহলে চারটে অপশানকে যখন পড়বেন লাস্টে যে অপশান দেখুন, অ্যাবসোলুট পাওয়ার অফ দ্য পার্লিয়ামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। পার্লিয়ামেন্ট কাছে অ্যাবসোলুট পাওয়ার নেই, তাহলে ইট ক্যান নট বি আ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। প্রেসিডেন্ট ক্যান ইস্যু প্রোক্লামেশন অফ এমার্জেন্সি। এমার্জেন্সি এখানে কোন এমার্জেন্সি বলা হচ্ছে? ন্যাশনাল এমার্জেন্সি বেসিক্যালি আমরা ভাববো। প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সিকেই বলা হয়। তাহলে এটা কখন ইস্যু করা হয়? তাহলে এটা দেখুন ডি এখানে রাইট অ্যান্সার আছে। এটা ইস্যু করা হয় যখন প্রেসিডেন্ট ইউনিয়ন ক্যাবিনেট থেকে একটা লিখিতভাবে রিটেন যখন অ্যাসুরেন্স পাবেন তখন প্রেসিডেন্ট এইটা করা হয় ইন রাইটিং। এটা আগে এই প্রভিশন ছিল না, এই প্রভিশনটা অ্যাড কবে করা হয়েছে? আফটার 44th অ্যামেন্ডমেন্ট 1978-তে এই প্রভিশন অ্যাড করা হয়েছে। পরে কোশ্চেন বলা হচ্ছে এখানে একটা সুপ্রিম কোর্টে একটা জাজমেন্টে বলা হচ্ছে কি ওয়্যার দেয়ার ইজ এ ক্ল্যাশ অফ টু ফান্ডামেন্টাল রাইটস, দ্য রাইট উইচ উড অ্যাডভান্স দ্য পাবলিক মোরালিটি অর পাবলিক ইন্টারেস্ট
would alone be enforced through the process of courts. এইটা কোন সুপ্রিম কোর্ট জাজমেন্টতে বলা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট আছে। রাইট টু প্রাইভেসি নিয়ে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড। এখানে প্রাইভেসি নিয়েই মেনলি এখানে ডিসকাস করা হয়েছে এই জাজমেন্টতে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার আন্ডার আর্টিকেল 51A? অরিজিনালি কত ছিল? অরিজিনালি 10টা ছিল, বাট অ্যাট প্রেজেন্ট যদি জিজ্ঞেস করি দেখি আমরা, তাহলে অ্যাট প্রেজেন্ট টোটাল 11 আর্টিকেলস আছে। আ মানি বিল ক্যান অরিজিনেট। মানি বিল কত নম্বর আর্টিকেলসে ডিল করা হয়েছে? আর্টিকেল 110। কোনো বিল মানি বিল আছে কিনা কে বলবে? এইটা শুধুমাত্র স্পিকার অফ লোকসভা সার্টিফাই করতে পারেন। মানি বিল শুধুমাত্র লোকসভাতে অরিজিনেট করতে পারে, তাহলে এইটা লোকসভাকে একটা সুপিরিয়রিটি দিচ্ছে ওভার রাজ্যসভা। ইকোনমিক জাস্টিস, এই যে কনসেপ্ট অফ ইকোনমিক জাস্টিস অ্যাজ দ্য অবজেক্টিভস অফ কনস্টিটিউশন আছে, এইটা কোথায় আমরা পাবো? এর উল্লেখ যদি দেখতে চান আপনি, তাহলে এইটা আপনি দু জায়গায় দেখবেন কনস্টিটিউশনতে, একটা প্রিয়াম্বলতে আপনি পাবেন আর একটা ডাইরেক্টিভ প্রিন্সিপালতে। এই দু জায়গা এর উল্লেখটা আপনি পেয়ে যাবেন। আ প্রোক্লামেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি অটোমেটিকলি সাসপেন্ড। যদি ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেলতে আছে? আর্টিকেল 352তে যখন ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, তাহলে এই অটোমেটিকলি কাকে সাসপেন্ড করবে? এই অটোমেটিকলি সাসপেন্ড করে দেয় রাইট টু ফ্রিডম। কত নম্বর আর্টিকেল রাইট টু ফ্রিডম? আর্টিকেল 19তে মেনশন আছে। পরে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে কি কত 8 শিডিউলতে কত ল্যাঙ্গুয়েজ আছে? তাহলে শিডিউলতে অ্যাট প্রেজেন্ট যে স্থিতি আছে, টোটাল 22টি ল্যাঙ্গুয়েজকে এখানে রেকগনাইজ করা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলতে আছে? খুবই ইজি কোশ্চেন আছে এটা, আর্টিকেল 12 থেকে 35 মধ্যে মেনশন করা হয়েছে। কত নম্বর পার্টতে এটা ডিল করা হয়েছে? তাহলে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন। হাউ লং আ পারসন শুড হ্যাভ প্র্যাকটিসড in high court to be eligible to be appointed as a judge of the supreme court? জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট হিসাবে যদি নিয়োগ হতে চায়, তাহলে কত বছর প্র্যাকটিস করতে হবে মিনিমাম? তাহলে মিনিমাম প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ লয়ার 10 বছর প্র্যাকটিস করতে হবে। এই ছাড়া আর কি প্রভিশন আছে? কি অ্যাজ আ 5 ইয়ার জাজ অফ দ্য হাই কোর্টও থাকতে পারেন। আর একটা প্রভিশন কি আছে? আর ডিস্টিংগুইশড জুরিস্ট, খুব ইম্পর্টেন্ট আছে। ডিস্টিংগুইশড জিউরিস্ট মানে খুব ইম্পর্টেন্ট, যে আইনজীবী থাকেন ইন দ্য আই অফ প্রেসিডেন্ট যদি থাকেন, যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে দ্যাট পারসন ইজ এলিজিবল টু বি আ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তারপরে আছে ফ্রিডম অফ কনসাইন্স। এই ফ্রিডম অফ কনসাইন্স কী আছে? এটা কোথায় মেনশন আছে? তাহলে আর্টিকেল 25 যদি দেখি আমরা, ওখানে মেনশন আছে। এখানে কী কী রেস্ট্রিকশন লাগানো যেতে পারে? পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, দ্যাট ইজ অল অফ দ্য এবাভ। এই তিনটে গ্রাউন্ডে ফ্রিডম অফ কনসায়েন্সকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। তাহলে 19 নম্বর কোশ্চেন এটা হলো। নেক্সট কোশ্চেন আছে এখানে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে একটা বলা হচ্ছে কি রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। এটা কোন জাজমেন্টে বলা হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট জাজমেন্ট আছে, জ্ঞান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এই কেসে এইটা সুপ্রিম কোর্ট বলেছিল। আগেন সুপ্রিম কোর্টে একটা নেক্সট জাজমেন্ট দেখছি আমরা, এখানে বলা হচ্ছে কি যদি কোনো হাজব্যান্ডকে বলা হয় কি তার মা বাবা থেকে আলাদা হয়ে যেতে, ইট অ্যামাউন্টস টু ক্রুয়ালিটি। এটা কোন জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছিল? ইট ওয়াজ স্টেটেড ইন দ্য নরেন্দ্র ভার্সেস কে মিনা কেসতে। রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি যদি দেখি আমরা, তাহলে বর্তমানে এর স্ট্যাটাসটা কী আছে? ইট ইজ নাও লিগাল রাইট। স্টার্টিংটা এটা ফান্ডামেন্টাল রাইট ছিল, বাট 44th অ্যামেন্ডমেন্টসে দেখছি আমরা, 44th অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1978। সেই সময় থেকে এটা ইট ইজ নাও আ লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কত মেম্বার ছিলেন? তাহলে যা অপশন দেওয়া আছে এখানে, অরিজিনালি 389 মেম্বার্স ছিলেন। পরে কোশ্চেন আছে কি উইচ অফ দ্য ফলোইং ডক্ট্রিনস মিনস টু স্ট্যান্ড বাই প্রেসিডেন্ট অ্যান্ড নট টু ডিস্টার্ব দ্য সেটেল পয়েন্ট অফ ল। মানে সুপ্রিম কোর্টে যদি কোনো আর্গুমেন্ট আসছে আর ওই রকমই আগেও জাজমেন্ট দিয়ে দিয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট ওই জাজমেন্টের সঙ্গে স্ট্যান্ড করবে।
এই জাজমেন্টটা বা এই যে ডক্ট্রিন আছে, এই ডক্ট্রিন বলা হয় দিস ইজ কল্ড ডক্ট্রিন অফ স্ট্যারে ডিসাইসিস। ঠিক আছে? Which one of the following item or subjects belong to concurrent list? 7 শিডিউল তো জানি আমরা concurrent list আছে, এখানে কোনটা concurrent list মধ্যে পড়ছে, তাহলে যে সাবজেক্ট ম্যাটার অফ ফরেস্ট যে আছে দ্যাট ইজ আন্ডার তোমার concurrent list আছে। নেক্সট কোশ্চেন আছে কি আন্ডার আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া a state shall not discriminate against any citizen only on grounds of, তাহলে এখানে আমরা জানি কি 15th ডিসক্রিমিনেশন আগেনস্টের কথা বলা হয়েছে, তাহলে কোন বেসিসে ডিসক্রিমিনেশন করা যাবে না? এইটা আছে রিলিজন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। খেয়াল রাখবেন রেসিডেন্স নেই, প্লেস অফ বার্থ এইটা দেওয়া আছে কনস্টিটিউশনে। যদি আমরা ল্যাঙ্গুয়েজ দেখি এইরকম লেখা আছে। How soon imposition of national emergency should be approved by the parliament? ন্যাশনাল ইমার্জেন্সিকে পার্লিয়ামেন্ট থেকে অ্যাপ্রুভ করাতে হয়, এইটা উইদিন 1 মান্থ করাতে হয়। আগে এটা ছিল 2 মান্থ ছিল, তাহলে 2 মান্থ থেকে দেখছি আমরা এটা অ্যাট প্রেজেন্ট যে স্থিতি আছে এটা 1 মান্থ আছে। এইটা কিন্তু 1 মান্থ কবে হয়েছে? থ্রু 44th অ্যামেন্ডমেন্ট 1978 পরে হয়েছে। Who can enact a law on abolition of untouchability? আনটাচেবিলিটি কি অ্যাবলিশ করার জন্য যে ল দরকার আছে সেটা কে ইনঅ্যাক্ট করতে পারে? তাহলে যদি ভালো করে যদি আমরা আর্টিকেল 35 পড়ে থাকি, তাহলে আর্টিকেল 35 সাব ক্লজ A2-তে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে কি এটা এই রাইটসটা শুধুমাত্র পার্লামেন্ট এনজয় করবে। তাহলে 28A অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে পাওয়ার অফ পার্লিয়ামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিজার দেয়ারফর, এই যে অ্যামেন্ডমেন্ট আমাদের কোন পার্টে আছে কনস্টিটিউশনতে উল্লেখ করা হয়েছে? ইট ইজ মেনশন আন্ডার দ্য পার্ট 20 পার্ট 20। আর আর্টিকেল যদি দেখি আমরা তাহলে এখানে আর্টিকেল আছে আর্টিকেল 368। The Constitution gives the power of superintendence over all subordinate courts to the High Court. এই পাওয়ার হাই কোর্ট কোথা থেকে ডিরাইভ করছে? হাই কোর্ট এই পাওয়ারটা ডিরাইভ করছে ফ্রম দ্য আর্টিকেল 227, তাহলে 227 নম্বর আর্টিকেল থেকে এই পাওয়ার ডিরাইভ করছে। হাউস অফ দ্য পার্লিয়ামেন্ট মানে মেম্বারশিপ থেকে কিভাবে ডিসকোয়ালিফাই হতে পারে, এই ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বার এটা কোন আর্টিকেলতে ডিসকাস করা হয়েছে? ইট হ্যাজ বিন ডিসকাসড আন্ডার আর্টিকেল 102-তে আছে, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লিয়ামেন্ট? জয়েন্ট সিটিং সব থেকে ফার্স্ট আমরা জেনে নিচ্ছি কত নম্বর আর্টিকেলতে আছে। এটা জয়েন্ট সিটিং যে আছে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 108-তে মেনশন আছে। সেই সময় জয়েন্ট সিটিং হলে কে প্রিসাইড করবেন? বিকজ এখানে বোথ হাউস থেকে আসছে, তাহলে কোনো ঝামেলা না হয় এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হচ্ছে কি স্পিকার এই রকম মিটিংকে প্রিসাইড ওভার করবেন। In which landmark case the Supreme Court held that the second marriage of Hindu man is invalid even if he converts to Islam before marriage? এইটা সারলা মুগদল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলা হয়েছিল কি যদি এরকম কেউ যদি করে তাহলে এইটা অ্যাকচুয়ালি সেকশন 494 অফ আইপিসি ভায়োলেশন কনসিডার করা হবে অ্যান্ড ইট ইজ আ পানিশেবল অফেন্স। ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড আমাদের পরে অ্যাজ এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যাড করা হয়েছে আন্ডার আর্টিকেল 39A। তাহলে ডিপিএসপি আর্টিকেলসগুলো সবসময় বলি খুব ইম্পর্টেন্ট আছে, ওইগুলোকে ইগনোর করবেন না। নেক্সট কোশ্চেন আছে কি দ্য পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া বলতে আমরা কি বুঝবো? নর্মালি মানুষ এইটাই ভাববে কি পার্লিয়ামেন্ট মানে লোকসভা আর রাজ্যসভা, কিন্তু এখানে প্রেসিডেন্টও থাকেন। প্রেসিডেন্ট কেন? বিকজ লোকসভা রাজ্যসভা থেকে যদি কোনো বিল পাস হয়ে যায় তাহলে এখানে কোথায় যাবে? প্রেসিডেন্ট সাইন করবেন, তখন আমরা বলতে পারবো কি এটা একটা আইন হয়েছে। তাহলে পার্লিয়ামেন্ট ইজ ইকুয়াল টু লোকসভা প্লাস রাজ্যসভা প্লাস প্রেসিডেন্ট। তাহলে এই হিসাবে যদি দেখি আমরা তাহলে কত নম্বর অপশান এখানে কারেক্ট আছে? এইটা ডি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার।
এর কোনো যদি প্রমাণটা কী আছে, এটা কোথায় লেখা আছে, তাহলে আর্টিকেল 79 দেখেন, তাহলে ওখানে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। দ্য ম্যাক্সিমাম এজ, এখানে ম্যাক্সিমাম জিজ্ঞেস করছে, ম্যাক্সিমাম এজ প্রিসক্রাইবড ফর ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ম্যাক্সিমাম এজ কিন্তু আমাদের কনস্টিটিউশনতে কিছু লেখা নেই। যদি মিনিমাম জিজ্ঞেস করতো তাহলে মিনিমাম যে আছে 35 ইয়ার্স আছে। আর্টিকেল 32 স্ট্যান্ড সাসপেন্ডেড ডিউরিং অ্যান ইমার্জেন্সি আন্ডার আর্টিকেল 32 কখন সাসপেন্ড হয়, এটা ন্যাশনাল ইমার্জেন্সির সময় এটা সাসপেন্ড হয়, তাহলে আর্টিকেল 352 ইজ দ্য রাইট অ্যান্সার। জুডিশিয়াল রিভিউ যে হয়, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করে, এই জুডিশিয়াল রিভিউ মানেটা কী হয়? জুডিশিয়াল রিভিউ মানে হয় সাপোজ কোনো ল সুপ্রিম কোর্টের কাছে আসছে, তাহলে লিগ্যালিটিকে চেক করে। দ্যাট মিন it examines the constitutional validity of that particular laws. Who was the advisor of the Constituent Assembly? Constituent Assembly যদি আমরা advisor দেখি, it was the B.N. Rao is the right answer. Which of the following is known as the judges transfer case? জাজেস ট্রান্সফার কেস যদি দেখি আমরা, তাহলে এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এটা 1981-তে হয়েছিল। এই কেসকেই বলা হয় জাজেস ট্রান্সফার কেস। দ্য নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স টু দ্য কাউন্সিল অফ স্টেট, কাউন্সিল অফ স্টেটতে মানে কাউন্সিল অফ স্টেট বলতে এখানে রাজ্যসভা, রাজ্যসভাতে নমিনেটেড মেম্বার কত আছে, খুব ভালো করে মনে রাখবেন, মাত্র 12 জন আছে। আর এই 12 জন কোন ফিল্ড থেকে আসতে পারে, এটা আর্টিকেল 80-তে দেখবেন ওখানে মেনশন করা আছে। আগেন একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে কি ইন উইচ কেস ফান্ডামেন্টাল রাইট ওয়ার কনসিডার্ড অ্যাজ ইনভায়োলেবল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ফান্ডামেন্টাল রাইটকে আমরা অ্যামেন্ড করতে পারবো না। এইটা একটাই খুব ইম্পর্টেন্ট কেস আছে, দ্যাট ইজ গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেস। এই কেসে বলা হয়েছিল কি ফান্ডামেন্টাল রাইটকে কোনোভাবে অ্যামেন্ড করা যাবে না। In which Indian state has the largest number of seats reserved for scheduled tribes in Lok Sabha? লোকসভাতে সব থেকে বেশি শিডিউল্ড ট্রাইব কোন রাজ্য থেকে আছে? ইট ইজ ফ্রম দ্য মধ্যপ্রদেশ। যদি এটা এসসি জিজ্ঞেস করা হতো তাহলে এসসি হলে এইটা অ্যান্সার হয়ে যেত আপনার উত্তরপ্রদেশ। মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম আ মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট, তাহলে কাউন্সিল অফ স্টেট জন্য যে মিনিমাম এজ দরকার আছে দ্যাট ইজ আপনার 30 বছর মিনিমাম আপনাকে হতে হবে। ঠিক, এই 30 বছর কোথায় লেখা আছে, তাহলে আর্টিকেল 84 দেখলেন ওখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। একটু আগে আপনাদেরকে বলেছিলাম কি জয়েন্ট সিটিং অফ পার্লিয়ামেন্ট কত নম্বর আর্টিকেলতে আছে, ইট ইজ আন্ডার আর্টিকেল 108। দ্য অবজেক্টিভ রেজলিউশন, আপনারা জানেন অবজেক্টিভ রেজলিউশন যেটা পরে গিয়ে আমাদের প্রিয়াম্বল হয়েছে, এইটা অ্যাসেম্বলিতে কে মুভ করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন, ইট ওয়াজ পণ্ডিত জওয়াহরলাল নেহরু। হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ইম্পোজড ইন ইন্ডিয়া, তাহলে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এখনও পর্যন্ত আমাদের দেশে ইম্পোজ হয়নি। যদি এটা ন্যাশনাল ইমার্জেন্সি জিজ্ঞেস করতো তাহলে ন্যাশনাল ইমার্জেন্সি এখন টোটাল 3 বার ইন্ডিয়াতে ইম্পোজ করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং কেস ইজ নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইট কেস? অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে যখন জাজমেন্ট কোনো হয় বা হিয়ারিং হয়, সেইগুলোকে নিউজ পেপারতে খুব বেশি রিপোর্টিং করা হয়। যখন এই কেসটা রিপোর্টিং করা হতো সেই সময়কে ফেমাসলি ফান্ডামেন্টাল রাইট কেস বলা হতো। যেরকম আমাদের সময় এখন একটা আধার কেস, ট্রিপল তালাক কেস এরকম বলা হয়, ওরকমই সেই সময় ফান্ডামেন্টাল রাইট কেস বলা হতো। কোন কেসকে? এই কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস, যেটা 1973-তে হয়েছিল। ইট ইজ ওয়ান অফ দ্য ল্যান্ডমার্কস হিয়ারিং অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন আছে কি আমাদের কনস্টিটিউশনতে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার পর যে মিনিমাম এজ ফর ভোটার যে আছে, মিনিমাম এজ অ্যাট 18 ইয়ার্স ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন আছে, এটা কোন অ্যামেন্ডমেন্ট পরে হয়েছিল? তাহলে আপনারা জানেন কি আগে ইন্ডিয়াতে 21 বছর ছিল, 21 থেকে এই মিনিমাম এজটা 18 হয়েছে। ইট ওয়াজ ডান থ্রু 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989। আর সেই সময় যদি প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করতো তাহলে সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? রাজীব গান্ধী ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। এইটাও এক্সামতে কোশ্চেন জিজ্ঞেস করা হয়।
50th নম্বর যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কি বলা হচ্ছে, দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এটা খুব ইম্পর্ট্যান্ট স্লোগান আছে ফ্রেঞ্চ রেভলিউশনে, আর এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকেই এই কনসেপ্টটা আমরা অ্যাকচুয়ালি বড় করেছি। এরপরে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন দিকে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য মেম্বার্স অফ কাউন্সিল অফ মিনিস্টার্স আর কালেকটিভলি রেসপন্সিবল। তাহলে আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছে তারা কালেকটিভলি রেসপন্সিবল কার কাছে আছে, হাউস অফ দ্য পিপুল, বিকজ আলটিমেটলি ওখানে মেজরিটি প্রুভ করতে হয়। এটা কত নম্বর আর্টিকেলতে বলা হয়েছে, তাহলে আর্টিকেল 75 অ্যান্ড সাব ক্লজ 3 যদি দেখেন তাহলে ওখানে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে। নেক্সট আছে কি ফান্ডামেন্টাল ডিউটিস যে কনসেপ্ট আছে আমাদের কনস্টিটিউশন থেকে কোথা থেকে বড় করেছি, রাশিয়ান কনস্টিটিউশন থেকে, বা যদি এইটাও এক্সামতে যদি লেখা থাকে তাহলে ভুল হবে না, ইউএসএসআর থেকে আমরা বড় করেছি। নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসে দ্য সুপ্রিম কোর্ট এমফেসাইজ অন দ্য রাইট টু শেল্টার। রাইট টু শেল্টার একটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস আছে, এটা কোন কেসতে হয়েছে, তাহলে এখানে যে অপশান আছে দুটো অপশানই এখানে কারেক্ট মনে হচ্ছে। বাট প্রথম যে হয়েছিল, প্রথম ওলগা টেলিস ভার্সেস বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই কেসতে সুপ্রিম কোর্ট রাইট টু শেল্টারকে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস কনসিডার করেছিল। আর সেকেন্ড যে কেস ছিল দ্যাট ওয়াজ দ্য চামেলি সিং ভার্সেস স্টেট অফ উত্তর প্রদেশ। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ফেডারাল সিস্টেম ফ্রম দ্য অ্যাক্ট অফ, তাহলে ফেডারাল যে কনসেপ্ট আছে এটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে বড় করেছি। পরে জিজ্ঞেস করা হচ্ছে কি উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ ইলেকট্রাল কলেজ। প্রেসিডেন্টকে যে ইলেক্ট করার জন্য যে ইলেকট্রাল কলেজ হয় তো ওখানে পার্টিসিপেট করে, বাট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য প্রসিডিং ফর হিজ ইমপিচমেন্ট। তাহলে ইমপিচমেন্ট সময় শুধু যে ইমপিচমেন্ট থাকে শুধু লোকসভা অ্যান্ড রাজ্যসভা মেম্বার পার্টিসিপেট করে, এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স কিন্তু একদমই পার্টিসিপেট করেন না, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছি আমরা, কি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট হ্যাভ আ বাই ক্যামেরাল লেজিসলেচার। অ্যাকচুয়ালি এটা একটু পুরনো মনে হচ্ছে কোশ্চেন আছে, বিকজ অ্যাট প্রেজেন্ট যদি দেখি আমরা তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরতেও এইটা নেই। বাট এখানে আমরা ধরে নিচ্ছি বেনিফিট অফ ডাউট, এইটা পুরনো কোশ্চেন আছে, তাহলে অ্যাকর্ডিংলি এখানে যে অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে অ্যাট প্রেজেন্ট কোথায় কোথায় এটা আছে, তাহলে যদি দেখি আমরা তাহলে অ্যাট প্রেজেন্ট আন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, বিহার অ্যান্ড ইউপি, এই টোটাল 6টা স্টেটে দেখছি আমরা বাই ক্যামেরাল লেজিসলেচার আছে। পরে কোশ্চেন আছে কি দ্য সেকুলারিজম ওয়ার্ড ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যামেন্ডমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি সেকুলারিজম ওয়ার্ড না, শুধু সেকুলার ওয়ার্ড ইউজ অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে, এখানে দিয়ে দিয়েছে অপশান যা আছে আমরা করে দেবো, কিন্তু অনেক জায়গায় এরকমই বিপিএসসিতে বিহার পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ওখানে সেকুলারিজম আছে, তাহলে ওই অপশান ওখানে যে কম্বিনেশন থাকে ওখানে কিন্তু ভুল। বাট এখানে আমাদের অপশান কিছু নেই, তাহলে এখানে ধরতে পারবো ইট ওয়াজ অ্যাডেড টু দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোন সালে, ইট ওয়াজ অ্যাডেড থ্রু 1976 অ্যামেন্ডমেন্ট দিয়ে। দ্য নাম্বার অফ অ্যাংলো ইন্ডিয়ান্স যে হাউস অফ দ্য পিপুলতে নমিনেট করা হয়, অ্যাকচুয়ালি এই প্রভিশনটা এখন অ্যাবলিশড হয়ে গেছে, কিন্তু এটা পুরনো কোশ্চেন আছে, তাহলে সেই সময় আগে এটা দুজনকে নমিনেট করা হতো ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান, যদি তারা অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন যদি না থাকে তখন। কিন্তু এই প্রভিশনটা এখন কি হয়ে গেছে, এই প্রভিশন এখন কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে। কিভাবে অ্যাবলিশড হয়েছে, তাহলে অবভিয়াসলি এর জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে কত নম্বর, তাহলে 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 হয়েছে। হু হ্যাজ দ্য রাইট টু ডিসাইড দ্যাট হু উইল বি ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যদি আইডেন্টিফাই করা যদি হতো কি শিডিউল কাস্ট শিডিউল টাইপ কাকে, তাহলে প্রেসিডেন্ট অ্যান্সার হতো, কিন্তু এখানে লিস্টে কাকে ইনক্লুড করা হবে কাকে এক্সক্লুড করা হবে এই পাওয়ারটা যে আছে ইট হ্যাজ বিন গিভেন টু দ্য পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া। অ্যান্ড
যদি এসসি যদি দেখি আমরা এসসি লিস্ট যদি ইনক্লুড করতে হয় বা এক্সক্লুড করতে হয় তাহলে এই পাওয়ারটা আছে কত নম্বর আর্টিকেলতে, আর্টিকেল 341 সাবক্লজ 2তে। অ্যান্ড শুধু শিডিউল ট্রাইবকে যদি দেখি আমরা কত নম্বর আর্টিকেল আছে, তাহলে এইটা আছে আপনার 342 সাবক্লজ 2তে আছে। কনকারেন্ট লিস্ট, এই কনসেপ্টটা আমরা কোথা থেকে বড় করেছি, তাহলে কনকারেন্ট লিস্টের যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা বড় করা হয়েছে, আমরা বড় করেছি অস্ট্রেলিয়া থেকে। নেক্সট একটা সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে, ইফ আ বডি ইজ অ্যান এজেন্সি, if a body is an agency or instrumentality of government, it may be an authority under Article 12. এই জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছিল আর.ডি. সেট্টি ভার্সেস দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। পরে কোশ্চেন দেখুন, আগেন ফান্ডামেন্টাল রাইট থেকে সাব আর্টিকেল থেকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে ভালো করে সাব আর্টিকেলসগুলো আপনারা কিন্তু পড়বেন। বলা হচ্ছে কি দ্য রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এইটা কত নম্বর আর্টিকেলতে আছে, তাহলে এইটা আর্টিকেল যদি দেখি আমরা সাবক্লজ 1কে ভালো করে দেখতে হবে, 19 সাবক্লজ 1D। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ফর্ম হয়েছিল এটা কোন প্রপোজাল দিয়ে হয়েছিল, তাহলে এটা আমরা সবাই জানো ক্যাবিনেট মিশন অ্যাপ্রুভাল, বা এটাও জিজ্ঞেস করা হয় কি কোন প্ল্যান আন্ডারে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল, তাহলে ইট ওয়াজ দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান। Which of the following fundamental rights do not get abolished automatically during national emergency? National emergency সময় automatically abolished হয় না, কোন আর্টিকেল, আমরা জানি আর্টিকেল 20 and 21, আর্টিকেল 20 and 21 আছে, এইটা সাসপেন্ড হয় না। Which of the following articles deals with the election of the vice president? প্রেসিডেন্টের যদি ইলেকশন দেখি আমরা তাহলে এটা আর্টিকেল 66 আছে। আর্টিকেল 62তে কি মেনশন করা হচ্ছে, তাহলে আর্টিকেল 62তে এখানে ভ্যাকেন্সি অফ দ্য অফিস অফ প্রেসিডেন্ট যে আছে সেইটা এখানে ডিল করা হচ্ছে। আর্টিকেল 64তে কি আছে, তাহলে আর্টিকেল 64তে এটাই বলা হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন হি অর শি উইল বি দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। অ্যান্ড 68তে কি আছে কি ভাইস প্রেসিডেন্ট যে ইলেকশন হবে যদি ভ্যাকেন্সি হয় তাহলে কিভাবে ভ্যাকেন্সি হবে আর কতদিনের মধ্যে ইলেকশন করতে হবে এইটা এখানে মেনশন করা আছে। কোশ্চেন নাম্বার 66, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এ কোর্ট অফ রেকর্ড। এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে একটা কোর্ট অফ রেকর্ড বলা হয়, এটা আর্টিকেল 129তে বলা হয়। আর যদি এইটা হাইকোর্টে জিজ্ঞেস করতো তাহলে হাইকোর্টে কত আর্টিকেল আছে, হাইকোর্টে আর্টিকেল 215তে বলা হয়েছে। কাউন্সিল অফ মিনিস্টারতে কতজন ইলেক্টেড মেম্বার্স থাকেন, তাহলে ইলেক্টেড মেম্বার যদি আমরা সংখ্যা দেখি তাহলে ইলেক্টেড মেম্বার সংখ্যা থাকে 238, আর 12 জন কে থাকে নমিনেটেড থাকে। Which constitutional amendment act provided reservation in admission in private unaided educational institution for a student belonging to SCs and STs and backward classes? এটা খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট আছে 93rd amendment, 93rd amendment. How many high courts are there at present in India? তাহলে at present যদি দেখি আমরা তাহলে টোটাল 25 হাই কোর্ট আছে আমাদের ইন্ডিয়াতে। ক্লজ 4 অফ দ্য আর্টিকেল 15, দেখুন আগেন ফান্ডামেন্টাল রাইটের সাব ক্লজ থেকে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে ক্লজ 4 of the Article 15 of the Constitution has been added to the Constitution. কত নম্বর অ্যামেন্ডমেন্ট যেটা অ্যাড করা হয়েছিল, তাহলে এটা একদম ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে হয়েছিল 1951তে সেইটা দিয়ে অ্যাড করা হয়েছিল। Fundamental duty to uphold and protect the sovereignty, unity and integrity of India, particularly এই কথাটা কত নম্বর আর্টিকেলতে বলা হয়েছে, তাহলে আর্টিকেল 51A তো সবাই জানে, কিন্তু এখানে জিজ্ঞেস যখন করছে তাহলে সাব ক্লজকে নিয়ে জিজ্ঞেস করছে, তাহলে এটা হয়ে যাবে আপনার আর্টিকেল 51A সাব ক্লজ সি। এইটা একটা ভালো করে মনে রাখতে হবে বিকজ সাব ক্লজ থেকে জিজ্ঞেস করা হচ্ছে। কনস্টিটিউশনতে ইন্ডিয়াকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে, তাই একদম আর্টিকেল 1 যদি আমরা পড়বো তাহলে ইন্ডিয়াকে বলা হয় ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট, তাহলে একদম আর্টিকেল 1তেই ইন্ডিয়াকে ডিসক্রাইব করে দেওয়া হয়েছে। এখানে ডিপিএসপিতে এই কোশ্চেন আছে কি টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড প্রমোট পাবলিক হেলথ, এটা কত নম্বর
ফান্ডামেন্ট ডিপিএসপিতে আছে, তাহলে এইটা একদম খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 47তেই মেনশন আছে। এই যে একটা কথা হয় প্রসিজার এস্টাবলিশড বাই ল, এই যে ফ্রেজ আছে বা এই কনসেপ্ট আমরা কোন দেশ থেকে বড় করেছি, তাহলে ইট হ্যাজ বিন বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ জাপান। দ্য রেজলিউশন টু রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভাইস প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য যে রেজলিউশন আছে এইটা ফার্স্ট কোথায় অরিজিনেট হবে, ইট উইল অরিজিনেট অনলি ইন দ্য রাজ্যসভা। তাহলে রাজ্যসভা এখানে দেখছি আমরা সুপিরিয়রিটি পাচ্ছে লোকসভার উপর। কোন সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলা হয়েছিল কি রাইট আগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট আগেনস্টে বলা হয়েছিল, তাহলে রাইট আগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট যে আছে এইটা সুনীল বাত্রা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন কেসে বলা হয়েছিল। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর নেচারটা কী আছে, এর নেচার যে আছে এইটাকে আপনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে এনফোর্স করাতে পারবেন না, দ্যাট ইজ ইট ইজ নন জাস্টিসিয়েবল। কাকা কালেকার কমিশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেমাস কমিশন আছে, কাকা কালেকার কমিশন ইজ রিলেটেড উইথ দ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, মানে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জন্য এটা কমিটি ফর্ম হয়েছিল। হাউ মেনি স্যাংশনড জাজেস আর দেয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তাহলে সুপ্রিম কোর্টে যে অপশন এখানে দেওয়া আছে আমার মনে হচ্ছে এটা খুব পুরনো কোশ্চেন আছে, বাট অ্যাট প্রেজেন্ট যদি দেখি আমরা সুপ্রিম কোর্টে, তাহলে ইনক্লুড যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস আর আদার জাজকে যদি নেব আমরা, তাহলে এখানে টোটাল যে স্ট্রেংথ আছে স্যাংশন স্ট্রেংথ অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য 34। তাহলে এখানে কোনো অপশান মনে হচ্ছে না, যদি প্রিভিয়াস যদি এটা থাকে কোশ্চেন তাহলে ওই হিসাবে 31কে বোর্ড পিএসসি কনসিডার করতে পারে, বাট 34 ইজ দ্য রাইট অ্যান্সার। अगेन প্রেসিডেন্ট ইলেকশন থেকে বলা হচ্ছে কি প্রেসিডেন্ট ইলেকশন একটা আপনারা জানেন কি ভোট ভ্যালু অফ এমএলএ থাকে বা ভোট এটা কীভাবে ডিসাইড করা হয়, তাহলে ওখানে যে একটা হিসাব কিতাব থাকে ওই হিসাব কিতাবে যে এখানে দেখবেন আপনি সেটা থাকে ইট ইজ ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ বোথ হাউসেস অফ দ্য পার্লিয়ামেন্ট। The maximum number of seats for Lok Sabha may go up to, maximum seat কত হতে পারে, তাহলে এটা ম্যাক্সিমাম সিট অ্যাট প্রেজেন্ট 545 আছে, বাট এটা ম্যাক্সিমাম কত হতে পারে 552 হতে পারে। Which schedule of the constitution deals with administration and control of scheduled areas and scheduled tribe, এটা কোন আর্টিকেলতে কোন শিডিউলতে বলা হয়েছে, তাহলে ইট হ্যাজ বিন ডিলড আন্ডার দ্য শিডিউল 5th শিডিউল, খুব ইম্পর্টেন্ট শিডিউল আছে 5th শিডিউল। আন্ডার উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কথা আছে, তাহলে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ইট ইজ অনলি আর্টিকেল 360তে বলা হয়েছে। দ্য এজ অফ দ্য রিটায়ারমেন্ট অফ দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট, হাইকোর্ট জাজ যদি থাকে তাহলে 62 বছর আছে এজ অফ রিটায়ারমেন্ট, অ্যান্ড সুপ্রিম কোর্ট যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা 65 ইয়ার্স আছে। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, খুব ফেমাস কমিটি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, টোটাল মেম্বার কত ছিল 7 জন মেম্বার ছিল। নেক্সট কোশ্চেন আছে দ্য কনসেপ্ট অফ কমপ্লিট জাস্টিস, এই কমপ্লিট জাস্টিস যে কনসেপ্ট আছে কমপ্লিট জাস্টিস কে করতে পারে সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্টকে একটা খুব ইম্পর্টেন্ট পাওয়ার দেওয়া হচ্ছে আন্ডার আর্টিকেল 142। অ্যাকচুয়ালি এই আর্টিকেলটাই সুপ্রিম কোর্টকে সুপ্রিম বানায়, বিকজ সুপ্রিম কোর্ট কাছে যদি কোনো মিনস না যদি না থাকে তাহলে সুপ্রিম কোর্ট ক্যান ডু কমপ্লিট জাস্টিস আন্ডার দিস আর্টিকেল 142, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ দ্য কনস্টিটিউশন, তাহলে এটা আমাদের ডেমোক্রেটিক আছে, রিপাবলিকও আছে, ফেডারেল আছে, বাট আমাদের প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট নেই। কেন, আমাদের ইন্ডিয়াতে যে আছে ফর্ম অফ গভর্নমেন্ট একে বলা হয় পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলা হয়, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রিজনেবল রেস্ট্রিকশন, বারবার খেয়াল রাখবেন কি ফান্ডামেন্টাল রাইটের উপর একটা রিজনেবল রেস্ট্রিকশন আছে, টু রাইট টু অ্যাসেম্বল পিসফুলি ইজ প্লেসড আন্ডার, তাহলে আর্টিকেলে যদি রাইট টু অ্যাসেম্বল যদি দেখি আমরা জানি কি এটা আর্টিকেল 19তে আছে, কিন্তু এর যে রিজনেবল রেস্ট্রিকশন কোথায় লেখা আছে, এর রিজনেবল রেস্ট্রিকশন লেখা আছে আর্টিকেল 19 সাব ক্লজ 3তে। If the announcement of national emergency has been approved by both houses,
যদি বোথ হাউস ন্যাশনাল ইমার্জেন্সিকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে এটা কতদিন এফেক্টিভ থাকবে, তাহলে এটা 6 মাস জন্য এফেক্টিভ থাকে, তারপরে আগেন 6 মাস জন্য এটা অ্যাপ্রুভাল করাতে হয়, এরকম ইনডেফিনিট পিরিয়ড পর্যন্ত এটা চলতে থাকে। বাট 6 মাস অন্তরে কি করতে হবে, এই 6 মাসে একটা পিরিয়ডিক অ্যাপ্রুভাল নিতে হবে পার্লামেন্ট থেকে। আপনারা জানেন কি ন্যাশনাল অ্যানথেম থিয়েটার সিনেমা হলতে বাজানো এক সময় ম্যান্ডেটরি ছিল, বাট অ্যাট প্রেজেন্ট এটা অপশনাল আছে। তাহলে এটা কোন কেসতে সুপ্রিম কোর্ট বলেছিল? তাহলে এখানে যে 4টা অপশান দেওয়া হয়েছে এই 4টাই অপশান ভুল আছে। অ্যাকচুয়ালি এইটা একটা কেস হয়েছিল 2016 সালে, ওই কেসকে বলা হয় শ্যাম নারায়ণ চকসি। কোন সালে কেস এইটা? এটা 2016 সালে কেস আছে। সেই কেসতে এটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট ম্যান্ডেটরি করেছিল, পরে এটা অপশনাল করে দিয়েছে। A proposal to prefer the charges of impeachment of the President of India has to be moved after prior notice। তাহলে মিনিমাম 14 ডেজে নোটিশটা সার্ভ করতে হবে। উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইজ রিপিল্ড, মানে সেটা আর অপারেশনাল নেই, এটা আর্টিকেল 31D। Which of the following articles was introduced by the Constitution 93rd Amendment? এই যে একটু আগে আমরা দেখলাম কি 93rd Amendmentতে রিজার্ভেশন কথা বলা হয়েছিল, তাহলে এইটা আর্টিকেল 15 সাব ক্লজ 5তে ইন্ট্রোডিউস করা হয়েছিল। আগেন সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট আছে কি রাইট টু অ্যাক্সেস ড্রিঙ্কিং ওয়াটার ইজ ফান্ডামেন্টাল টু লাইফ অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি অফ দ্য স্টেট আন্ডার আর্টিকেল 21 টু প্রোভাইড ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার টু ইটস সিটিজেন। এইটা কোন কেসতে সুপ্রিম কোর্ট বলেছিল? এইটা এপি পলিউশন কন্ট্রোল বোর্ড ভার্সেস এমভি নাইডু কেসতে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল। হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়েন পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ ইন্ট্রোডিউসড? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। জাস্টিস PN ভাগবতী ছিলেন, ঠিক আছে। অ্যান্ড জাস্টিস ভি কৃষ্ণা আইয়ার ওয়াজ অলসো ওয়ান অফ দ্য জাজ। তাহলে চিফ জাস্টিস কে ছিলেন? জাস্টিস PN ভাগবতী। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা, which part of the constitution of India deals with emergency provision? তাহলে emergency provision আমাদের কত নম্বর পার্টে আছে? তাহলে emergency provision is mentioned under the part 18। আর্টিকেল 21 এটা পরে আমাদের কনস্টিটিউশন ইন্ট্রোডিউস করে একটা তোমরা জানো রাইট টু এডুকেশন দিয়েছে। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট আছে? এটা 86th Amendment Act 2002 আছে। When was the word armed rebellion added to the constitution to declare a national emergency? Actually আগে আর্মড রেবেলিয়ন ওয়ার্ড ছিল না, এই আর্মড রেবেলিয়ন ওয়ার্ডের জায়গা কী ছিল? ইন্টারনাল ডিস্টারবেন্স। ওই ইন্টারনাল ডিস্টারবেন্স ওয়ার্ডকে তুলে আর্মড রেবেলিয়ন ইনসার্ট করা হচ্ছে থ্রু 44th Amendment অ্যান্ড সাল কত ছিল? 1978। দেন কোশ্চেন আসছে সোশ্যালিস্ট ওয়ার্ড আমাদের কনস্টিটিউশন কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়ে অ্যাড করা হচ্ছে? তাহলে 42nd Amendment Act 1976। লাস্ট বাট নট দ্য লিস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইকুইড প্রেসিডেন্ট টু ইম্পোজ ন্যাশনাল ইমার্জেন্সি অন এনি পার্টিকুলার পার্ট অফ ইন্ডিয়া? মানে শুধু অল ওভার ইন্ডিয়াতে এটা ইমপ্লিমেন্ট করতে হবে না, কোনো একটা পার্টতেও যদি ইন্ট্রোডিউস করা হয় তাহলে ওখানেও এটা ইন্ট্রোডিউস করা যেতে পারে। এইটা আগে প্রভিশন ছিল না, এইটা 42nd Amendment Act 1976 দিয়ে অ্যাড করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিও।